আচ্ছা, মাধ্যমিক পরীক্ষার্থীরা একটা সত্যি কথা বলো তো, ভৌতবিজ্ঞানের ওই ৮ নম্বর চ্যাপ্টারটা মানে কেমিস্ট্রির যে পার্টটা আছে ওটা নিয়ে কি একটু ভয় ভয় করে? মনে হয় না যে পর্যায় সারণী বা ওই জৈব রসায়ন, বাপরে, ঠিক যেন মাথায় ঢুকছে না। যদি তোমাদের উত্তরটা হ্যাঁ হয় তাহলে একদম চিন্তা করো না, কারণ আজকে আমরা এখানে এমন একটা ক্লিয়ার স্ট্র্যাটেজি বা কৌশল নিয়ে কথা বলবো যেটা ফলো করলে আমি বলছি ৯০% বেশি নম্বর পাওয়াটা শুধু পসিবলই না, বেশ সোজাও হয়ে যাবে। তো চলো আর দেরি না করে এই ভয়টাকে জয় করার কাজটা শুরু করে দিই। ওকে, তাহলে চলো শুরু করা যাক। দেখো, যে কোনো কিছু শক্ত করে বানাতে গেলে আগে তার ভিতটা মজবুত করতে হয়, তাই না? আমাদের কৌশলেরও প্রথম ধাপ এটাই। আর আমাদের ভিতটা কি? সেটা হলো পর্যায় সারণী আর রাসায়নিক বন্ধনের একদম বেসিক কনসেপ্টগুলো। কারণ এই পুরো চ্যাপ্টারটা কিন্তু এটার উপরেই দাঁড়িয়ে আছে। পরীক্ষার জন্য একেবারে প্রথম যে জিনিসটা তোমাদের রেডি করতেই হবে সেটা হলো এই দুটো সূত্রের মধ্যে পার্থক্যটা কি। দেখো, খুব সোজা, মেন্ডেলিভের সূত্রটা বানানো হয়েছিল পারমাণবিক ভর বা অ্যাটমিক মাসের ওপর বেস করে, আর আধুনিক পর্যায়ের সূত্রটা ওটা বানানো হয়েছে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বারের ওপর। আর এই অ্যাটমিক নাম্বারে কিন্তু একটা মৌলের আসল পরিচয়, মানে অনেক বেশি ফান্ডামেন্টাল প্রপার্টি। এই ছোট্ট পার্থক্যটা কিন্তু মাথায় গেঁথে নিতেই হবে, কারণ এটা পরীক্ষায় প্রায়ই আসে। এবার এই স্লাইডটার দিকে একটু মন দিয়ে তাকাও। এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। পর্যায় বরাবর মানে পাশাপাশি গেলে আর শ্রেণী বরাবর মানে ওপর থেকে নিচে নামলে এই ৪টে ধর্মের কি পরিবর্তন হয়, মানে কি হয় এদের, সেটা থেকে কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন আসবেই আসবে। কোন ৪টে ধর্ম? পারমাণবিক ব্যাসার্ধ, আয়োনাইজেশন এনার্জি, তড়িৎ ঋণাত্মকতা আর জারণ বিজারণ ধর্ম। এই ৪টের ট্রেন্ড বা প্রবণতাগুলো একদম ছবির মতো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে। আমি এটা একদম গ্যারেন্টি দিয়ে বলছি, শোনো, লুইস ডট স্ট্রাকচার থেকে যদি ৩ নম্বর পকেটে ভরতে চাও তাহলে এর বাইরে একটাও এক্সট্রা কিছু করার দরকার নেই। সত্যি, অনেকগুলো কম্পাউন্ড প্র্যাকটিস করে খামোখার সময় নষ্ট করে লাভ কি বলো তো, যখন আমরা জানি যে এই কয়েকটা করলে আমাদের কাজ হয়ে যাবে। এই যে স্ক্রিনে দেখো এই ৫টা কম্পাউন্ড, এদের লুইস ডট আঁকাটা খুব ভালো করে প্র্যাকটিস করে নাও। কি কি আছে? সোডিয়াম ক্লোরাইড মানে আমাদের নুন, NaCl, তারপর ক্যালসিয়াম অক্সাইড CaO, মিথেন CH4, জল H2O আর অ্যামোনিয়া NH3। আমি কথা দিচ্ছি, পরীক্ষার হলে গিয়ে দেখবে এর মধ্যে থেকে একটা কমন চলে এসেছে। আরেকটা হট টপিক হলো আয়নীয় আর সমযোজী যৌগের মধ্যে পার্থক্য। এই যে টেবিলটা দেখছো, ঠিক এইভাবে পয়েন্ট করে করে যদি পড়ো তাহলে মনে রাখাটা অনেক সোজা হয়ে যায়। যেমন ধরো, কার গলনাঙ্ক বেশি কার কম, কে জলে দ্রবীভূত হয় কে হয় না, বা কে বিদ্যুৎ পরিবহন করতে পারে, এই পয়েন্টগুলো তুলনা করে পড়লে এখান থেকে প্রশ্ন এলে এক্কেবারে সহজে উত্তর দিয়ে দিতে পারবে। বেশ, আমাদের ভিত তো তৈরি। চলো এবার পরের স্টেপে যাই। এই ধাপে আমরা দেখব যে কেমিস্ট্রির এই যে নিয়মকানুনগুলো আমরা শিখলাম সেগুলো বাস্তবে কোথায় কাজে লাগে। মানে দেখব ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন আর বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এগুলোকে কিভাবে অ্যাপ্লাই করা হয়। এই তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিংয়ের বিষয়টা কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে। দেখো, ব্যাপারটা খুব সোজা। ধরো একটা লোহার চামচ আছে, তার ওপর নিকেলের একটা সুন্দর কোটিং দিতে হবে। এই পুরো কাজটাকে আমরা ৩টে সহজ স্টেপে ভাগ করতে পারি। ক্যাথোড হিসেবে থাকবে চামচটা, অ্যানোড হিসেবে থাকবে একটা পিওর নিকেলের রড, আর ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে একটা সলিউশন। ব্যাস, এই ৩টে জিনিস কি আর কেন ব্যবহার হচ্ছে এটা জানলেই তোমার কাজ শেষ। আচ্ছা, ওই যে বললাম ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য, তো প্রশ্ন আসতেই পারে যে ঠিক কোন কেমিক্যালটা ব্যবহার করা হয়। এটা কিন্তু একটা খুব কমন প্রশ্ন। মনে রাখবে, নিকেল প্লেটিংয়ের জন্য আমরা নিকেল সালফেটের সলিউশন নিই, আর তার সাথে একটুখানি বোরিক অ্যাসিড মেশানো হয়। এই দুটো নাম একদম ঠোঁটস্থ করে ফেলো। ল্যাবরেটরি আর ইন্ডাস্ট্রিতে অজৈব রসায়নের পার্টটা খুললেই দেখবে অনেক বিক্রিয়া, তাই না? আর ওগুলো দেখেই তো ভয়টা লাগে। কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই, স্মার্ট ওয়ার্ক করতে হবে। শুধু এই ৩টে গ্যাসের প্রিপারেশন বা প্রস্তুতিতে ফোকাস করো: অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড আর নাইট্রোজেন। এই টেবিলে যে বিকারক আর শর্তগুলো দেওয়া আছে শুধু ওইটুকু পড়লেই যথেষ্ট, ব্যাস। এই প্রশ্নটা, এটা একটা ১ নম্বরের প্রশ্ন যেটা প্রায় প্রতি বছরই ঘুরিয়ে ফিরিয়ে আসে। লাইকার অ্যামোনিয়া কি? উত্তরটা একদম জলভাত।
অ্যামোনিয়ার একটা কনসেন্ট্রেটেড জলীয় দ্রবণ, মানে জলের মধ্যে অনেকটা অ্যামোনিয়া গ্যাস গুলে দিলে যা তৈরি হয় সেটাই হলো লাইকার অ্যামোনিয়া। এটা আমি বলে দিচ্ছি 100% কমন একটা প্রশ্ন। আরেকটা বুলেট প্রশ্ন, স্পর্শ পদ্ধতিতে বা কন্ট্যাক্ট প্রসেসে যখন সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয় তখন একটা ক্যাটালিস্ট বা অনুঘটক লাগে, সেটার নাম কি? উত্তরটা হলো ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, মানে V2O5। এই প্রশ্নটা এতটা ইম্পর্ট্যান্ট যে এটাকে তুমি চাইলেও ইগনোর করতে পারবে না, করতেই হবে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আমাদের স্ট্র্যাটেজির ফাইনাল স্টেজে। এই অংশে আমরা দুটো জিনিস দেখব, এক ধাতু বা মেটালার্জি, আর দুই যেটা নিয়ে সবার রাতের ঘুম উড়ে যায়, জৈব রসায়ন বা অর্গ্যানিক কেমিস্ট্রি। কিন্তু চিন্তা নেই, এটার জন্য একটা পরিষ্কার রোডম্যাপ আমরা দেখে নেব। ধাতুবিদ্যা বা মেটালার্জি থেকে মেনলি শর্ট কোয়েশ্চেন আসে, তাই বেশি কিছু পড়ার দরকার নেই। এই যে স্ক্রিনে ছকটা দেখছো, ঠিক এইভাবে 4টে মেইন মেটাল, আয়রন, কপার, জিঙ্ক আর অ্যালুমিনিয়াম, এদের প্রধান আকরিকের নাম আর তার ফর্মুলাটা মুখস্থ করে নাও। যেমন আয়রনের জন্য হেমাটাইট বা অ্যালুমিনিয়ামের জন্য বক্সাইট, ব্যাস এটুকুই। একইভাবে সংকর ধাতু বা অ্যালয় থেকেও প্রশ্ন আসে। এই যে কমন কয়েকটা নাম, পিতল, ব্রোঞ্জ, ডুরালুমিন আর আমাদের খুব চেনা স্টেইনলেস স্টিল, এগুলো কোন কোন মেটাল মিশিয়ে তৈরি হয়? এই টেবিলটা যদি মনে রাখতে পারো তাহলে এখান থেকেও 1 নম্বর একদম বাধা। আচ্ছা, এবার আসছে জৈব রসায়ন। কিন্তু এটাতে ঝাঁপিয়ে পড়ার আগে চলো জৈব আর অজৈব যৌগের মধ্যে বেসিক পার্থক্যগুলো একটু জেনে নিই। এটা খুব দরকারি, কারণ এটা তোমাদের বেসটা ক্লিয়ার করে দেবে। আর বেস ক্লিয়ার থাকলে পরের টপিকগুলো বুঝতে অনেক সুবিধে হবে। জৈব রসায়নে তো নামকরণের একটা বিশাল জগৎ আছে, তাই না? কিন্তু আমাদের সবকিছু পড়ার কোনো দরকার নেই। সিলেবাস অনুযায়ী শুধু এই 3টে যৌগের IUPAC নামটা কিভাবে করতে হয় সেটা ভালো করে প্র্যাকটিস করে নাও। কোন 3টে? ইথাইল অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড আর অ্যাসিটোন, শুধু এই 3টে। আর বিক্রিয়া, অর্গ্যানিক কেমিস্ট্রি মানেই তো বিক্রিয়ার ভয়। কিন্তু হাজার হাজার বিক্রিয়ার জঙ্গল থেকে আমাদের শুধু দুটোকে বেছে নিতে হবে। এই দুটোকে সবথেকে বেশি গুরুত্ব দাও। 1 নম্বর, ইথিলিন থেকে পলিথিন তৈরির যে বিক্রিয়াটা, মানে পলিমারাইজেশন। আর 2 নম্বর, ইথানলের সাথে সোডিয়ামের বিক্রিয়া। পরীক্ষার জন্য এই দুটো হলো মোস্ট ওয়ান্টেড। আর একটা ছোট কিন্তু ইম্পর্ট্যান্ট টপিক হলো সমাবয়বতা বা আইসোমেরিজম। এটার সংজ্ঞাটা জেনে রাখতে হবে, মানে আইসোমেরিজম জিনিসটা কি, আর তার সাথে অবস্থানগত বা পজিশনাল আইসোমার আর কার্যকারী মূলক ঘটিত বা ফাংশনাল গ্রুপ আইসোমারের একটা করে উদাহরণ। ব্যাস এইটুকু করলেই হবে। এখান থেকে প্রায়ই একটা 2 নম্বরের প্রশ্ন চলে আসে। তাহলে এবার নিজেরাই একটু ভাবো তো, এই যে পুরো ব্লুপ্রিন্টটা আমরা দেখলাম, এটা ফলো করার পর চ্যাপ্টার 8 কি আর ভয়ের কোনো কারণ থাকবে? আমার তো মনে হয় না, বরং এটাই হয়ে উঠবে তোমাদের জন্য সবথেকে বেশি নম্বর তোলার একটা গোল্ডেন চান্স। সুযোগটা কিন্তু এখন তোমাদের হাতে। ভালো করে পড়াশোনা করো, সাফল্য আসবেই।